আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমার ক্লাস হলো ফোর্থ ইয়ারের সাথে, বিবিএ ফোর্থ ইয়ারের সাথে আমার ক্লাস। আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর কোর্সের উপরে ক্লাস করছি। গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ফান্ড সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। তোমাদের সিলেবাসের দিকে একটু খেয়াল করো। আমরা যে চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টারে আমরা ছিলাম অপারেশনাল অ্যাকাউন্টিং প্রসিডিউর অফ ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড, ডেট সার্ভিস ফান্ড, স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ড, ইন্টারনাল সার্ভিস ফান্ড, এন্টারপ্রাইজ ফান্ড, ট্রাস্ট অ্যান্ড এজেন্সি ফান্ড। তাহলে আমরা কি করেছি, আমরা অলরেডি ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড, ডেট সার্ভিস ফান্ড, স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ড, ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড আর ডেট সার্ভিস ফান্ড, এই দুটো টপিক আমরা কভার করতে যেয়ে স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ড সম্পর্কেও ধারণা পেয়েছি। আজকে আমাদের টপিক হলো ইন্টারনাল সার্ভিস ফান্ড। ঠিক আছে, ইন্টারনাল সার্ভিস ফান্ড সম্পর্কে আমরা আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব। এখানে যে অ্যাড্রেসে দেখতে পাচ্ছ, এতে লগ ইন করলে তোমরা হ্যান্ড আউটটি কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, আমি প্রথমে এই যে ক্যাটাগরিগুলো ছিল আমাদের ফান্ড ক্যাটাগরি, আমরা ফার্স্ট ক্লাস জেনারেল ফান্ডের যে ফার্স্ট ক্লাসটা ছিল সেই ক্লাসটাতে আমি এই স্লাইডটা তোমাদেরকে দেখিয়েছি, নিশ্চয়ই খেয়াল আছে। এখানে আমরা ফান্ডকে গভর্নমেন্টাল, প্রপার্টারি এবং ফিডুশিয়ারি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। তাহলে আজকে আমরা যেটা পড়বো ইন্টারনাল সার্ভিস ফান্ড, সেটা হলো আমাদের প্রোপ্রাইটারি ক্যাটাগরিতে। ঠিক আছে, ফান্ডের প্রোপ্রাইটারি ক্যাটাগরিতে দুটো ক্যাটাগরি আছে, একটা এন্টারপ্রাইজ ফান্ড, একটা ইন্টারনাল সার্ভিস ফান্ড। তাহলে আমরা প্রথমে ইন্টারনাল সার্ভিস ফান্ডটা পড়বো আজকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এন্টারপ্রাইজ ফান্ড সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে আসো আমরা শুরু করি। আচ্ছা, আরেকটা স্লাইড আমি তোমাদের পুরনো আমাদের যে ফার্স্ট ক্লাসটা ছিল জেনারেল ফান্ডে, সেই ফার্স্ট ক্লাসের আরেকটা স্লাইড আমি দেখাতে চাই। সেটা হলো এই স্লাইডটা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। এখানে আমরা কি বলেছিলাম যে মেজারমেন্ট, ফোকাস অ্যান্ড বেসিস অফ অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য মেজারমেন্ট, ফোকাস এবং বেসিস অফ অ্যাকাউন্টিংগুলো কোন ফান্ডের জন্য কোনটা, এই ছকটার মাধ্যমে আমরা দেখেছিলাম। আমাদের গভর্নমেন্টাল ফান্ড আমরা এতদিন পড়েছি, সেখানে আমরা দেখেছি যে মেজারমেন্ট, ফোকাস হলো কারেন্ট ফিনান্সিয়াল রিসোর্সেস, আর বেসিস অফ অ্যাকাউন্টিং হলো মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আজকে আমরা পড়বো প্রোপ্রাইটারি ফান্ড। এই প্রোপ্রাইটারি ফান্ডের জন্য দেখো ইকোনমিক রিসোর্সেস আর বেসিস অফ অ্যাকাউন্টিং হলো অ্যাক্রুয়াল বেসিস। তাহলে প্রোপ্রাইটারি ফান্ডের মধ্যে হলো মেজারমেন্ট, ফোকাস হলো ইকোনমিক রিসোর্সেস, আর বেসিস অফ অ্যাকাউন্টিং হলো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। যেটা আমাদের গভর্নমেন্ট ওয়াইড আমরা যে জার্নালগুলো করি, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মেনটেন করা হয়, সেখানেও আমরা দেখেছি যে ইকোনমিক রিসোর্সেস আর মেজারমেন্ট, ফোকাস হলো ইকোনমিক রিসোর্সেস, আর বেসিস অফ অ্যাকাউন্টিং হলো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্ট। তাহলে আমরা গভর্নমেন্ট ওয়াইডে যেভাবে করছি সেই বেসিসটাই এখানে ব্যবহার করছি। ইকোনমিক রিসোর্সেস মানে হলো আমরা এখানে কারেন্ট ফিনান্সিয়াল রিসোর্সেস এবং নন কারেন্ট ফিনান্সিয়াল মানে ক্যাপিটাল অ্যাসেট যেগুলো আছে এবং লং টার্ম লায়াবিলিটিস, এগুলোকে আমরা এখানে রেকর্ড করতে পারবো। তাহলে আমরা চলো প্রথমে প্রোপ্রাইটারি ফান্ডের মধ্যে তো আমাদের এন্টারপ্রাইজ ফান্ড আছে, ইন্টারনাল সার্ভিস ফান্ড আছে, সুতরাং এই দুটোর জন্য এই মেজারমেন্ট, ফোকাস এবং বেস অফ অ্যাকাউন্টিং এটাই হবে। আসো তাহলে আমরা প্রথমে প্রোপ্রাইটারি ফান্ড সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রোপ্রাইটারি ফান্ড দেখো, আমরা দুটো টাইপ দেখেছি, একটা হলো কি ইন্টারনাল সার্ভিস ফান্ড, আর একটা হলো এন্টারপ্রাইজ ফান্ড। তাহলে আমাদের প্রোপ্রাইটারি ফান্ডের মধ্যে দুটো টাইপ আছে, একটা ইন্টারনাল সার্ভিস ফান্ড, এটা হলো এন্টারপ্রাইজ ফান্ড। আরেকটা কি বলা হচ্ছে যে রিজন, হ্যাঁ, দ্য রিজন ফর দ্য ক্রিয়েশন অফ দিস প্রোপ্রাইটারি ফান্ড হলো কি ইমপ্রুভ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য রিসোর্সেস। গভর্নমেন্টের যে রিসোর্সেসগুলো আছে তার সুষ্ঠু ব্যবস্থাপনা, ঠিক আছে, সাউন্ড ম্যানেজমেন্টের জন্যই আমরা এই প্রোপ্রাইটারি ফান্ডটাকে মেনটেন করতে দেখব। আর এখানে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে এই যে প্রোপ্রাইটারি ফান্ড মানে ইন্টারনাল সার্ভিস ফান্ড এবং এন্টারপ্রাইজ ফান্ড, এই দুটো ফান্ডের আগে একটা সময় ছিল যে অপারেশন ফর্মালি ফিন্যান্সড বাই ট্যাক্স রেভিনিউ অ্যান্ড ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ। তাহলে মিনস অফ ফাইন্যান্সিং, এই যে আমরা প্রোপ্রাইটারি ফান্ড সম্পর্কে আমরা দেখব যে মিনস অফ ফাইন্যান্সিং মানে মাধ্যমটা ছিল একটা আগে রেভিনিউ এবং ইন্টার গভর্নমেন্টাল ট্রান্সফার বা রেভিনিউ, কিন্তু এখন ইউজার চার্জেস, হ্যাঁ, ইউজার চার্জেস মানে এই প্রোপ্রাইটারি ফান্ড থেকে যারা বেনিফিটেড হচ্ছে বেনিফিশিয়ারি গ্রুপের উপর একটা চার্জ করা হচ্ছে, অর্থাৎ কস্টের উপর একটা মার্ক আপ রেখে সার্ভিস বা প্রোডাক্টগুলো প্রোভাইড করা হয়, এবং এই মার্ক আপটাই হলো
তার মিনস অফ ফাইন্যান্সিং, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে দেখো, আর কি বলা হয়েছে, প্রোপ্রাইটারি ফান্ড অপারেট অন ইউজার চার্জেস, যেহেতু এটা অপারেট হচ্ছে ইউজার চার্জেসের উপরে, সেই জন্য এই যে ইউজারের উপরে যে চার্জেসটা আমরা করব বা মেনটেন করা হবে, এটা সাফিসিয়েন্ট কিনা, ঠিক আছে, সাফিসিয়েন্ট টু কভার অপারেটিং কস্ট। এই যে ফান্ডটাকে অপারেট করার জন্য যে কস্টিংটা হবে, সেই কস্টিংটার জন্য এই যে চার্জটা করা হচ্ছে সেটা সাফিসিয়েন্ট কিনা, সেটা একটা দেখার বিষয়, সেটা দেখতে হবে, ইম্পর্টেন্ট টু ডিটারমাইন, এটা জানতে হবে। আরেকটা বলেছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড গভর্নমেন্ট বডিজ নিড ইনফরমেশন, তাদের এটাও জানতে হবে যে এই যে কস্ট অফ অপারেটিং যেটা রাখা হচ্ছে এবং বেনিফিট প্রোভাইডেড বাই দ্য ফান্ড, এই যে ফান্ডগুলো ইন্টারনাল সার্ভিস ফান্ড বা এন্টারপ্রাইজ ফান্ডগুলো যে বেনিফিটগুলো প্রোভাইড করছে আদার গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ডিপার্টমেন্টকে অথবা পাবলিককে, তাহলে এই বেনিফিটগুলো আর যে কস্ট অপারেটিং যে কস্ট আছে এটা রিজনেবল কিনা, ঠিক আছে, কস্ট অফ অপারেশন এবং বেনিফিট যেটা প্রোভাইড করছে এটা রিজনেবল কিনা, এটা জানাটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং গভর্নমেন্ট বডিজের জন্য প্রয়োজনীয়। আরেকটা বলছি অ্যাকাউন্টিং অ্যান্ড অপারেটিং যে অ্যাক্টিভিটিস আছে, এটা আমরা দেখবো যে বিজনেস লাইক ম্যানার, মানে বিজনেস অর্গানাইজেশনগুলো যেভাবে অ্যাকাউন্টিং এবং অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো রেকর্ড করে থাকে, সে একই রকমভাবে আমরা এখানে দেখবো রেকর্ডিংটা করা হচ্ছে। এবং ফোকাসিং আমরা ইকোনমিক ফ্লো অফ রিসোর্সেস, যেটা আমরা কিছুক্ষণ আগেই আমরা যে ছকের মাধ্যমে দেখলাম যে মেজারমেন্ট ফোকাস হলো ইকোনমিক রিসোর্সেস এবং অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিংটা এখানে মেনটেন করা হচ্ছে। আচ্ছা, আর কি আছে এখানে দেখো, এক্সাম্পল বলেছে যে সাধারণত দেখা যায় কি একটা সেন্ট্রালাইজ, যে ফ্রিকুয়েন্টলি সেন্ট্রালাইজ পারচেসিং, কিছু পারচেসিং আছে যেমন সাপ্লাইজ, এটা ফ্রিকুয়েন্ট পারচেস, এগুলোকে সেন্ট্রালাইজ করার জন্য এই প্রোপ্রাইটারি ফান্ডটাকে ব্যবহার করা হয়। এটা ছাড়াও যে সেন্ট্রাল মোটর পুল সার্ভিসটা একটা সেন্ট্রাল একটা ডিপার্টমেন্ট এটাকে কন্টিনিউ করছে, এটাকে অপারেট করছে এবং অন্যান্য আদার যে গভর্নমেন্টাল ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করছে। তাহলে এরকম আমরা কিছু এক্সাম্পল দেখতে পারবো। আচ্ছা, আর বলা হয়েছে কি এটা পেতো যে ইন্টারনাল সার্ভিস ফান্ড, এটা ইউজ টু অ্যাকাউন্ট প্রোভাইড অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য সেন্ট্রালাইজ গুডস অ্যান্ড সার্ভিস, কাদেরকে ডিস্ট্রিবিউশন করছে, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন করছে গুডস অ্যান্ড সার্ভিস কাদেরকে, তারা করছে আদার এজেন্সিস অফ দ্য গভর্নমেন্ট টু দ্য আদার গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্টের অন্যান্য এজেন্সি অথবা গভর্নমেন্টের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, ফান্ডগুলো আছে, তাদেরকে কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করছে তারা, বা গুডসগুলো প্রোভাইড করছে। এবং এটা কি বেসিসে, অন আ কস্ট রিইম্বার্সমেন্ট বেসিস, মানে তারা সার্ভিস প্রোভাইড করছে এবং তার জন্য তারা কস্টটাকে কিন্তু রিইম্বার্স করে নিচ্ছে, হ্যাঁ, পুনরুদ্ধার করে নিচ্ছে, এটা আমরা দেখব। আর ইন্টারনাল সার্ভিস ফান্ডকে আমরা কখনো ইন্টার গভর্নমেন্টাল সার্ভিস ফান্ড বলবো, কখনো ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ড বলা হয়, কখনো রিভলভিং ফান্ডও বলা হয়, ঠিক আছে, এইসব নামেও ইন্টারনাল সার্ভিস ফান্ডটা পরিচিত। আর এন্টারপ্রাইজ ফান্ড এটা আমরা দেখব যে প্রডিউস গুডস অর সার্ভিস, এখানেও গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হচ্ছে কিন্তু সোল্ড টু দ্য জেনারেল পাবলিক। ইন্টারনাল সার্ভিস ফান্ড হলো এটা আদার ডিপার্টমেন্ট অফ দ্য ফান্ড অথবা এজেন্সি অফ দ্য আদার ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অথবা এজেন্সিস অফ দ্য গভর্নমেন্টকে তারা সার্ভিস প্রোভাইড করছে বা গুডস প্রোভাইড করছে। আর এটা হলো জেনারেল পাবলিকের জন্য, ঠিক আছে, জেনারেল পাবলিকের জন্য তারা প্রডিউস গুডস অর সার্ভিস। আরেকটা হলো এটা আমরা দেখবো যেটা পুরোপুরি বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস, ঠিক আছে, একটা বিজনেস অর্গানাইজেশন ইনভেস্টমেন্ট ওন যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে যে অ্যাক্টিভিটিসগুলো, সেই অ্যাক্টিভিটিসগুলোই আমরা কিন্তু এই এন্টারপ্রাইজ ফান্ডের মধ্যে দেখতে পারবো, ঠিক আছে। আর আরেকটা এখানে বলা হয়েছে যে ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখবো যে জেনারেল ফান্ডে আমরা যেরকম দেখেছি যে মেজর যদি ফান্ড হয় তাহলে আলাদা সেপারেট কলাম ব্যবহার করা হয়, এখানে আমরা তাই দেখবো যে এন্টারপ্রাইজ ফান্ডটা যদি মেজর এন্টারপ্রাইজ ফান্ড হয় তাহলে তার জন্য এখানে মাস্ট ফান্ড আইডেন্টিফাইড একটা সেপারেট কলাম ব্যবহার করা হবে। আর এটা যদি নন মেজর হয় তাহলে সেই ক্ষেত্রে আদার এন্টারপ্রাইজ ফান্ডের কলামের ভিতরে সেটাকে রিপোর্ট করা হবে গভর্নমেন্ট ওয়াইড। আচ্ছা, এছাড়া আর কি আছে দেখো, ফিনান্সিয়াল রিপোর্টিং রিকোয়ারমেন্ট প্রোপ্রাইটারি ফান্ডের জন্য কি ধরনের রিকোয়ারমেন্ট আমরা দেখব। এখানে যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে সিমিলার টু দ্য
টু দ্যাট অফ ইনভেস্টর ওন বিজনেস। এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এখানে অ্যাকাউন্টিং ফর প্রোপ্রাইটারি ফান্ডের যে অ্যাক্টিভিটিস অ্যাকাউন্টিংটা মেনটেন করা হয় সেটা একেবারেই ইনভেস্টমেন্ট ওন বিজনেসে যেভাবে এন্টারপ্রাইজগুলোকে যেভাবে মেনটেন করা হয় এখানে সেভাবে করা হয়। আর আমাদের এখানে ফ্লো অফ ইকোনমিক রিসোর্সেস রিকগনাইজ অন অ্যাক্রুয়াল বেসিসে, অর্থাৎ আমরা দেখব যে কারেন্ট এখানে ক্যাপিটাল অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটিস, ঠিক আছে, ক্যাপিটাল অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটিস এগুলো এখানে মেনটেন করা হয়, যেটা আমরা গভর্নমেন্টাল ফান্ডের ক্ষেত্রে পাইনি। গভর্নমেন্টাল ফান্ডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র জেনারেল ফান্ড যেটা ছিল আমাদের গভর্নমেন্টাল যে জেনারেল ফান্ড, ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড, ডেট সার্ভিস ফান্ড যেগুলো আমরা পড়েছি, স্পেশাল রেভিনিউ ফান্ড, এগুলোর মধ্যে আমরা কি দেখেছি যে এখানে কারেন্ট ফিনান্সিয়াল রিসোর্সেসগুলোকে শুধুমাত্র রেকর্ড করা হয়েছে, কোনো লং টার্ম লায়াবিলিটিস বা ক্যাপিটাল অ্যাসেটকে রেকর্ড করা হয়নি। কিন্তু ইন্টারনাল সার্ভিস ফান্ড এবং এন্টারপ্রাইজ ফান্ড অর্থাৎ প্রোপ্রাইটারি ফান্ডের ক্ষেত্রে আমরা দেখব যেটা যেহেতু মেজারমেন্ট ফোকাস হল ইকোনমিক রিসোর্সেস, এখানে আমরা ক্যাপিটাল অ্যাসেট এবং লং টার্ম লায়াবিলিটিসগুলোকে আমরা পাবো, এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট যে লায়াবিলিটিসগুলো আছে সেগুলো তো আছে, ঠিক আছে, সেগুলোকেও আমরা অ্যাকাউন্টিং রেকর্ডের মধ্যে পাবো। আচ্ছা, এছাড়া ফিনান্সিয়াল স্টেটমেন্ট কী কী মেনটেন করা হয় দেখো, ব্যালেন্স শিট যেটাকে আমরা স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটও বলা হয়, অথবা আমাদের আছে স্টেটমেন্ট অফ রেভিনিউ এক্সপেন্স অ্যান্ড চেঞ্জেস ইন ফান্ড নেট অ্যাসেটস, এটা আমরা একটা স্টেটমেন্ট পাবো। আর এটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তার সাথে একটা ছোট একটা রিকনসিলিয়েশন আমরা দেখব। তাহলে এই তিনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে তৈরি করা হয়, প্রিপেয়ার করা হয়। আর এখানে আমরা যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি আমি বারবারই বলছি যে এটা বিজনেস টাইপ অর্গানাইজেশনের মতো অ্যাকাউন্টিং রেকর্ডিং, কিন্তু ডিফারেন্সটা যেটা বিজনেস টাইপ অর্গানাইজেশন হলো FASB ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড অনুযায়ী তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তারা অ্যাকাউন্টিং রেকর্ড করে, কিন্তু আমাদের এই প্রোপ্রাইটারি ফান্ডের রেকর্ডিংটা আমরা দেখবো অ্যাকাউন্টিং টু গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ডের যে স্ট্যান্ডার্ডসগুলো আছে বা যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই অনুযায়ী এই অ্যাকাউন্টিংটা পরিচালিত হয়, ঠিক আছে। এই হলো আমরা প্রোপ্রাইটারি ফান্ড সম্পর্কে একটা ধারণা নিলাম। আচ্ছা আসুন তাহলে এবার আমরা আমাদের যে টপিক ইন্টারনাল সার্ভিস ফান্ডে চলে যাই। প্রোপ্রাইটারি ফান্ডের মধ্যে আমরা ইন্টারনাল সার্ভিস ফান্ড সম্পর্কে আসলে অনেকখানি ধারণা পেয়ে গেছি, তারপর আমরা ডিটেলসে জানতে চাই। আচ্ছা, তাহলে এখানে ইন্টারনাল সার্ভিস ফান্ড হলো এটা সাধারণত কি হচ্ছে যে ইন্টারনাল সার্ভিস গভর্নমেন্টের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, অন্যান্য যে ফান্ডগুলো আছে, অন্যান্য যে এজেন্সিগুলো আছে তাদেরকে সার্ভিস প্রোভাইড করছে। ইন্টারনাল সার্ভিস হয়তো সেন্ট্রালাইজড, এটা যেটা হলো সেন্ট্রালাইজ কোনো পারচেজ বা সেন্ট্রালাইজ কোনো সার্ভিস, যে সার্ভিসটাকে একটা জায়গায় ম্যানেজমেন্ট হচ্ছে একটা জায়গায় এবং সেখান থেকে সবাইকে প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। মেইনলি আমাদের এখানে আমরা কি বলেছি যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অফ স্কেয়ার রিসোর্সেস, গভর্নমেন্টের যে রিসোর্সেসগুলো আছে সেই রিসোর্সেসের ম্যানেজমেন্টেই কিন্তু মেইন উদ্দেশ্য আমাদের এই প্রোপ্রাইটারি ফান্ড এবং ইন্টারনাল সার্ভিস ফান্ডের। দিস ফান্ড ইজ এ ফিসকাল অ্যান্ড অ্যাকাউন্টিং এন্টিটি। এই ফান্ডের ফিসকাল এন্টিটি আছে আবার অ্যাকাউন্টিং এন্টিটিও আছে। আচ্ছা, এটা এস্টাবলিশড হচ্ছে কি লেজিসলেটিভ অ্যাপ্রুভাল, যেমনভাবে এটাতে ফিসকাল এবং অ্যাকাউন্টিং এন্টিটি আছে তেমনভাবে এটা যে স্ট্যাবলিশ হচ্ছে ইন্টারনাল সার্ভিস ফান্ড যে স্ট্যাবলিশ হচ্ছে এটা কিছু লেজিসলেটিভ অ্যাপ্রুভালের মাধ্যমে এটা স্ট্যাবলিশ হচ্ছে, এবং দ্য অর্ডিন্যান্স অর আদার লেজিসলেটিভ অ্যাকশন যেটা আছে তারা কিন্তু বলে দিচ্ছে অথরাইজ দিস এস্টাবলিশমেন্ট অফ অ্যান ইন্টারনাল সার্ভিস ফান্ড এবং শুড অলসো স্পেসিফাই দ্য সোর্সেস অফ ফাইন্যান্সিং। হ্যাঁ, ফিনান্সিয়াল যে রিসোর্সেস যেটা ইউজ হবে ইন্টারনাল সার্ভিস ফান্ডে, যে ফিনান্সিয়াল রিসোর্সটা ইউজ হবে বা এটা অপারেটিং যে কস্টটা এটা কোথা থেকে আসবে, এটা কিন্তু এই লেজিসলেটিভ যারা বডিজ আছে বা যে অর্ডিন্যান্সের মাধ্যমে এই ইন্টারনাল সার্ভিস ফান্ডটা ক্রিয়েট হচ্ছে, এস্টাবলিশ হচ্ছে, তারা কিন্তু এটা নির্ধারণ করে দিবে যে এই যে অপারেশনটা এখানে চলবে ইন্টারনাল সার্ভিস ফান্ডে তার তো একটা কস্টিং আছে, এই কস্টিংয়ের জন্য ফাইন্যান্সিংটা কোথা থেকে হবে সেটাও কিন্তু এখানে তারা ডিফাইন করে দিবে। অর্থাৎ আমরা দেখবো কি যে আমরা সার্ভিস প্রোভাইড করছে, গুডস প্রোভাইড করছে, সেটা কস্টের সাথে একটা মার্ক আপ অ্যাড করা হয়, তাহলে মার্ক আপটা কতটুকু পরিমাণ অ্যাড করা হবে সেটাও কিন্তু এখানে তারা নির্ধারণ করে দিচ্ছে। এবং সেই মার্ক আপটা আমি যেটা কিছুটা আমরা পড়লাম যে বেনিফিট যেটা প্রোভাইড করছে এবং যেটা কস্ট এই দুটো যেন রিজনেবল হয়, তাহলে সেই রিজনেবল জিনিসটাকে খেয়াল করে কিন্তু মার্ক আপটাকে স্ট্যাবলিশ করা হয়। আচ্ছা, টু স্টার্ট আপ ইন্টারনাল সার্ভিস ফান্ড, ইন্টারনাল সার্ভিস ফান্ড স্টার্ট আপের ক্ষেত্রে আমরা দেখবো জেনারেল ফান্ড অর এন্টারপ্রাইজ ফান্ড
মে কন্ট্রিবিউট অ্যাসেট, হ্যাঁ ইনিশিয়ালি হয়তো জেনারেল ফান্ড অথবা এন্টারপ্রাইজ ফান্ড থেকে বা অন্য কোনো ফান্ড থেকে একটা ফান্ডিংয়ের অ্যাসেট প্রোভাইডের মাধ্যমে ইন্টারনাল ট্রান্সফারের মাধ্যমে এই ইন্টারনাল সার্ভিস ফান্ডটা তৈরি হচ্ছে, স্ট্যাবলিশ হচ্ছে, অথবা লং টার্ম ইন্টার ফান্ড লোন, লং টার্ম ইন্টার ফান্ড লোন যেটা রিপে করতে হবে, হ্যাঁ নাম্বার অফ ইয়ার্স এবং টু বি রিপেড ওভার আ নাম্বার অফ ইয়ার্স। লোন নেওয়া হচ্ছে, লোনের মাধ্যমেও কিন্তু ইন্টারনাল সার্ভিস ফান্ডগুলোকে স্ট্যাবলিশ করা হয়। পরবর্তীতে যখন সে গুডস বা সার্ভিস প্রোভাইড করে সে বিলিংয়ের মাধ্যমে যে টাকাটা আর্ন করবে, যে রেভিনিউটা আর্ন করবে, সেখান থেকে সে এই ইনস্টলমেন্টগুলো প্রোভাইড করবে। আচ্ছা, এছাড়া আমরা বলবো অল্টারনেটিভলি আর কি, দ্য রিসোর্সেস ইনিশিয়ালি অ্যালোকেটেড অন ইন্টারনাল সার্ভিস ফান্ড মে অ্যাকুয়ার্ড ফ্রম দ্য প্রসিডস অফ আ ট্যাক্স সাপোর্টেড বন্ড ইস্যু। এবং এভাবেও কিন্তু ট্যাক্স সাপোর্টেড বন্ড ইস্যু এভাবেও রেভিনিউ আর্নিংস হতে পারে, অর বাই ট্রান্সফার ফ্রম আদার গভর্নমেন্ট, ঠিক আছে, অন্য কোনো গভর্নমেন্টের কাছ থেকে ট্রান্সফারের মাধ্যমে এই সার্ভিসটা, এই ইন্টারনাল সার্ভিস ফান্ডটা ক্রিয়েটেড বা এস্টাবলিশ হতে পারে। আচ্ছা, তারপরে যেটা বলা হয়েছে যে আমরা এখানে দেখব যে অ্যাকাউন্টিং অ্যান্ড অপারেশন শুড বি মেনটেন অন আ বিজনেস বেসিস। যেহেতু এখানে স্ট্যাবলিশ হচ্ছে টু ইমপ্রুভ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য রিসোর্সেস, এই যে গভর্নমেন্টের যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই কিন্তু আমাদের এই ইন্টারনাল সার্ভিস ফান্ডটা স্ট্যাবলিশ হচ্ছে। এবং এটার অ্যাকাউন্টিং এবং অপারেশন যে প্রসেসটা, অপারেটিং যে প্রসেসটা, এটা আমরা দেখবো শুড বি মেনটেন অন আ বিজনেস বেসিস। বিজনেস অর্গানাইজেশন গুলো যেভাবে করে সেরকমভাবে আমরা দেখবো এখানে সেগুলো সেভাবে মেনটেন হচ্ছে। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েশনের কথা বলা হয়েছে, রিলেশনশিপ বিটুইন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড ইন্টারনাল সার্ভিস ফান্ড। আমরা এর আগে বললাম হলো যে রিসোর্সেস বা রেভিনিউটা কোথা থেকে আসবে, বা একটা ফান্ড যে অপারেটিং হবে তার যে কস্টটা সেটা কোথা থেকে আর্ন হবে, সেই জিনিস সেইটা আমরা আগে এসে দেখলাম। এখানে অ্যাপ্রোপ্রিয়েশনের কথা বলা হয়েছে। তাহলে এখানে এখানে দেখো লেজিসলেটিভ বডি তারা কিন্তু জেনারেল এবং আদার যে বাজেটারি ফান্ড আছে, ডিপার্টমেন্ট বা প্রোগ্রাম, তাদের অ্যাপ্রোপ্রিয়েশন মানে তারা কতটুকু রিকোয়ার করছে, তারা তাদের যে প্রোডাক্ট বা সার্ভিসটা দরকার সেটা কতটুকু তাদের লাগবে, ঠিক আছে, এটা তারা আগে নির্ধারণ করে। এবং সেই অনুযায়ী কিন্তু কিছু তারা বাইরে থেকে কিনছে, ঠিক আছে, এক্সটার্নাল এক্সপেন্ডিচার, কিছু তারা বাইরে থেকে কিনছে, কিছু তারা ইন্টারনাল সার্ভিসের মাধ্যমে তারা এটা কালেক্ট করছে। তাহলে এই ডিপার্টমেন্ট বা প্রোগ্রামগুলো, গভর্নমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো বা প্রোগ্রামগুলো বা ফান্ডগুলো যে অ্যাপ্রোপ্রিয়েশনটা সেট করছে, এবং সেখানে ইন্টারনাল সার্ভিস ফান্ড থেকে তারা যতটুকু অ্যাকোয়ার করতে চাচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে এখানে প্রোপ্রাইটারি ফান্ডে ইন্টারনাল সার্ভিস ফান্ডের অ্যাপ্রোপ্রিয়েশনটা কী হবে, ঠিক আছে। মানে অর্থাৎ আমরা দেখেছি জেনারেল ফান্ডের ক্ষেত্রে বা অন্য ফান্ডের ক্ষেত্রে যে রিকুইজিশন দিতে, তাহলে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তারা ইন্টারনাল সার্ভিস থেকে কি পরিমাণ সার্ভিস বা প্রোডাক্ট তারা অ্যাকোয়ার করতে চাচ্ছে বা তারা চাচ্ছে, তার উপরে এখানে তাদের অ্যাপ্রোপ্রিয়েশনটাকে সেট করে দিব এই ইন্টারনাল সার্ভিস ফান্ডের জন্য। আচ্ছা, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ইন্টারনাল সার্ভিস ফান্ডটাকে বোঝার চেষ্টা করি বা অ্যাকাউন্টিং রেকর্ডিংগুলো বোঝার চেষ্টা করি। এখানে একটা সাপ্লাইজ ফান্ডের কথা বলা হয়েছে। আমরা যখন জেনারেল ফান্ড সম্পর্কে পড়েছি তখন একটা সাপ্লাইজ ফান্ডের কথা আমরা পড়েছিলাম। তোমরা একটু সেই প্রথম ক্লাসটা একটু দেখে নেবে যে সেখানে একটা ট্রান্সফারের মাধ্যমে জেনারেল ফান্ড থেকে একটা ইনভেন্টরি অফ সাপ্লাইজ এবং ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে একটা সাপ্লাইজ ফান্ড ক্রিয়েট করা হয়েছে। তো সেই রেফারেন্সটাকে কিন্তু আমরা এখানে আবার ব্যবহার করছি। তাহলে দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য টাউন অফ ব্রাইটন অবটেইন অ্যাপ্রুভাল ফ্রম দ্য টাউন কাউন্সিল to centralize the purchasing, storing and issuing functions as of January 1, 2011, and to administer and account for this function is a supply fund, ঠিক আছে, supplies fund, supplies যেগুলো ব্যবহার হচ্ছে সেই supplies গুলো তারা প্রোভাইড করবে। The town's general fund is to transfer to a new fund its December 31st, 2010 inventory of supplies totaling টাকা 61,500। তাহলে জেনারেল ফান্ড তার যে ইনভেন্টরি অফ সাপ্লাইজ ছিল সেখান থেকে 61,500 টাকা তাই সেখানে ট্রান্সফার করছে, অ্যান্ড টাকা 30,000 ইন ক্যাশ টু বি ইউজ ফর ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। এই যে ইন্টারনাল সার্ভিস ফান্ডের যে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য তারা কি করেছে, জেনারেল ফান্ড থেকে ইনভেন্টরি অফ সাপ্লাই 61,500 এবং 30,000 ক্যাশ টাকা প্রোভাইড করছে, ট্রান্সফার করছে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে।
These transfer are intended to contribute to the supplies fund and are not to be repaid. এটা রিপেড হবে না, এটা এস্টাবলিশ করার জন্য করা হয়েছে। তোমাদের নিশ্চয়ই এই উদাহরণটা মনে আছে, না মনে থাকলে অবশ্যই জেনারেল ফান্ডের প্রথম যে ক্লাসটা, এই ক্লাসটা দেখে নেবে। সেখানে আমি এই উদাহরণের মাধ্যমে, এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু সেখানে একটা সাপ্লাইজ ফান্ডের কিছু জার্নালগুলো ছিল। আচ্ছা, এখানে দেখো এই যে আমি একটু দেখিয়ে দিয়েছি যে আমরা জেনারেল ফান্ডের যে জার্নালটা করেছিলাম, যে আদার ফাইন্যান্সিং ইউজেস ইন্টার ফান্ড ট্রান্সফার আউট 91,500, সেখানে ইনভেন্টরি অফ সাপ্লাইজ ছিল 61,500 এবং ক্যাশ টাকা ছিল 30,000। জেনারেল ফান্ড, হ্যাঁ জেনারেল ফান্ড সে যে ট্রান্সফার করলো, ট্রান্সফারের মাধ্যমে সে একটা ইন্টারনাল সার্ভিস ফান্ড মানে সাপ্লাইজ ফান্ড ক্রিয়েটের জন্য, স্ট্যাবলিশের জন্য সে কিছু ইনভেন্টরি এবং ক্যাশ টাকা প্রোভাইড করেছে, ট্রান্সফার করেছে। তাহলে সে জেনারেল ফান্ডে এরকম একটা জার্নাল হবে। এবং আদার, আমরা সাবসিডিয়ারি লেজারের মধ্যে আদার ফাইন্যান্সিং ইউজেস জেনারেল গভর্নমেন্ট আমরা লিখবো। আর জেনারেল ফান্ডে আরেকটা জার্নাল ছিল, সেটা হলো রিজার্ভ ফর ইনভেন্টরি। তাদের যে ওপেনিং ব্যালেন্স শিট ছিল সেখানে রিজার্ভ ফর ইনভেন্টরি ছিল, এই ইনভেন্টরি সাপ্লাইজের জন্য, সেটাকে আমরা রিভার্স করে দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে। সেই রিভার্স এন্ট্রিটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এটা গেল জেনারেল ফান্ড। জেনারেল ফান্ড যে প্রোভাইড করলো, জেনারেল ফান্ড যে ট্রান্সফার করলো, সেটা জেনারেল ফান্ডে কি জার্নাল হবে এটা আমরা আগে শিখেছি, এটা একটু রিভিউ করে নিলাম আমি। আচ্ছা, এখন দেখো সাপ্লাইজ ফান্ডে, সাপ্লাইজ ফান্ডে কি করব? তাহলে ওখানে ইন্টার ফান্ড ট্রান্সফার আউট হয়েছে, এখানে ইন হবে। তাহলে কি হয়েছে, সে ইনভেন্টরি অফ সাপ্লাইজ পেয়েছে, ক্যাশ টাকা পেয়েছে। তাহলে ক্যাশ ডেবিট আর ইনভেন্টরি অফ সাপ্লাইজ ডেবিট। ক্যাশ ডেবিট হয়েছে 30,000 টাকা এবং ইনভেন্টরি অফ সাপ্লাইজ হয়েছে 61,500 টাকা। তাহলে এই দুটো ডেবিট আর ক্রেডিট হলো আমাদের ইন্টার ফান্ড ট্রান্সফার ইন। জেনারেল ফান্ডে আমরা লিখেছি ইন্টার ফান্ড ট্রান্সফার আউট, আর এখানে হলো আদার ফিনান্সিং ইউজেস ছিল ওখানে, আর এটা ইন্টার ফান্ড ট্রান্সফার ইন আমাদের 91,500 টাকা। আর গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ে কি, গভর্নমেন্ট ওয়াইডে কি হবে, কোনো জার্নাল হবে না, কারণ আমরা জানি যে ইন্টার ফান্ড যে ট্রান্সফারগুলো হয় এটার জন্য গভর্নমেন্ট ওয়াইড যে এন্ট্রি সেটার মধ্যে কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, ইন অর্ডার টু প্রোভাইড ক্যাশ টু বি ইউজ ফর অ্যাকুইজিশন অফ আ বিল্ডিং অ্যান্ড দ্য ইকুইপমেন্ট নিডেড টু হ্যান্ডেল দ্য সাপ্লাই ফাংশন ইফিশিয়েন্টলি। এই সাপ্লাই ফাংশনটা ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করার জন্য বিল্ডিং এবং ইকুইপমেন্ট অ্যাকুইজিশন করা হচ্ছে। The Town Water Utility Fund is to provide a long-term interest-free inter-fund loan 1,30,000 টাকা। তাহলে ওয়াটার ইউটিলিটি ফান্ড কি করেছে, একটা লং টার্ম ইন্টারেস্ট ফ্রি লোন তাকে, ইন্টার-ফান্ড লোন তাকে প্রোভাইড করেছে এই সাপ্লাই ফান্ডকে, কত 1,30,000 to supply fund. The loan is to be repaid by the supply fund in 20 equal annual installment. তাহলে ইন্টারনাল সার্ভিস ফান্ড এই ওয়াটার ইউটিলিটি ফান্ডকে 20টা ইকুয়াল 20 ইকুয়াল ইনস্টলমেন্টে এটা প্রোভাইড করবে। তাহলে 1,30,000 ডিভাইডেড বাই 20 হলো আমাদের একটা ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। তাহলে জার্নাল কি হবে দেখো, সাপ্লাই ফান্ডের জন্য ক্যাশ টাকা এসেছে, ক্যাশ টাকা 1,30,000 টাকা এসেছে, এবং আমাদের এটা কি ইন্টার ফান্ড লোন। এবং লোনে দেখো, লোনে আমরা এখানে দুটো ভাগ করে দিব, একটা হলো কারেন্ট, একটা হলো নন কারেন্ট। মানে 1,30,000 টাকার মধ্যে যে প্রথম ইনস্টলমেন্ট, যেটা 1 বছর পরে আমাকে প্রোভাইড করতে হবে, হয়তো আমি এবছর 2011 সালে এটা এই লোনটা পাওয়া গেছে, তাহলে 2012 সালে প্রথমে হয়তো এটা প্রোভাইড করতে হবে, সেটাকে আমরা কারেন্ট লোন হিসেবে দেখাবো, আর বাকিটাকে আমরা নন কারেন্ট লোন হিসেবে দেখাবো। দেখো, ইন্টার ফান্ড লোন ফ্রম ওয়াটার ইউটিলিটি ফান্ড, কারেন্টটা হলো 6,500, মানে হলো আমাদের 1,30,000কে আমরা 20 দিয়ে ভাগ করে 6,500 পেয়েছি। আর বাকিটা 1,30,000 থেকে বাকিটাকে, বাকি 6,500 বাদ দিলে আমার থাকে 1,23,500, এটা হলো আমাদের নন কারেন্ট। আমরা এখানে দুটোকে আলাদা করে দিচ্ছি, কোনটা কারেন্ট এবং কোনটা নন কারেন্ট। আচ্ছা, আর গভর্নমেন্ট ওয়াইডে আমাদের কি হবে, ক্যাশ এসেছে আর ইন্টারনাল ব্যালেন্সটা বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের ক্যাশ টাকা এসেছে এবং দেখো ইন্টারনাল ব্যালেন্স টাকা 1,30,000 ক্রেডিট হয়েছে। এটা হলো আমাদের লোন কালেকশনের পরে, লোন সে নিয়েছে ওয়াটার ইউটিলিটি ফান্ডে, তারপরে সাপ্লাইজ ফান্ডে কি জার্নাল করব আর গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে কি জার্নাল করব সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো বলছে, অ্যাজিউম দ্যাট আ স্যাটিসফ্যাক্টরি ওয়্যারহাউস বিল্ডিং ইজ পারচেজড ইন ক্যাশ। ঠিক আছে, এটা ওয়্যারহাউস বিল্ডিং পারচেজ করা হয়েছে ক্যাশে ফর টাকা 95,000, 95,000 টাকা দিয়ে। টাকা 25,000 অফ দ্য পারচেজ প্রাইস ইজ কনসিডার্ড টু বি দ্য কস্ট অফ ল্যান্ড। তাহলে এই যে বিল্ডিংটা পারচেজ করা হলো তার 25,000 টাকা হলো ল্যান্ডের জন্য, আর নেসেসারি ওয়্যারহাউস মেশিনারি
তাহলে ওখানে যদি আমাদের 25,000 টাকা ল্যান্ডের জন্য হয়, বাকিটা ঠিক আছে 70,000 টাকা আমাদের বিল্ডিং এর জন্য আমাদের কস্টিং। আচ্ছা, এছাড়াও নেসেসারি ওয়্যারহাউস মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট আর পারচেস ফর টাকা 25,000। তাহলে তোমার ওয়্যারহাউস মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টের জন্য 25,000 টাকা এটা অ্যাকুয়ার করা হয়েছে। আর ডেলিভারি ইকুইপমেন্ট ইজ পারচেস ফর টাকা 10,000। ডেলিভারি ইকুইপমেন্ট এটা কেনা হয়েছে 10,000 টাকা দিয়ে। আচ্ছা, তাহলে এখন আসো, এগুলো তো সবই আমাদের ক্যাপিটাল অ্যাসেট, তাই না? আমাদের ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এর আগে যতগুলো ফান্ড আমরা পড়েছি, সব ফান্ডে আমরা দেখেছি যে কোনো ক্যাপিটাল অ্যাসেটকে আমরা রেকর্ড করছি না। কিন্তু এখানে যেহেতু ইকোনমিক রিসোর্সেস হলো আমাদের মেজারমেন্ট ফোকাস, তাহলে এখানে আমরা সব ক্যাপিটাল অ্যাসেটকে রেকর্ড করব। তাহলে দেখো, সাপ্লাই ফান্ডে আমরা কি দেখাচ্ছি, আমাদের ল্যান্ড বাবদ 25,000 টাকা, এই যে 25,000 টাকা। বিল্ডিংয়ে হলো বাকি টাকাটা, মানে আমাদের 95,000 মাইনাস 25,000, 70,000 হলো বিল্ডিং। আর আমাদের ওয়্যারহাউস মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট হলো আমাদের কত, 25,000 টাকা। আর ডেলিভারি ইকুইপমেন্ট আমাদের হলো 10,000 টাকা। মোট আমাদের এই যে 1,30,000 টাকা, এটা আমাদের চলে গেছে। এই 1,30,000 টাকা যেটা লোন করা হয়েছিল ইন্টারনাল সার্ভিস ফান্ডে, সেই পুরো টাকাটাই লোন করা হয়েছে এই উদ্দেশ্যে, হ্যাঁ, এই ক্যাপিটাল অ্যাসেটগুলো পারচেস করার জন্য। আচ্ছা, আর গভর্নমেন্ট ওয়াইডে আমরা কি জার্নাল করব? গভর্নমেন্ট ওয়াইডে আমরা ল্যান্ড দেখাচ্ছি, বিল্ডিং দেখাচ্ছি, আর ইকুইপমেন্ট দেখাচ্ছি। এখানে ইকুইপমেন্টটাকে, ওখানে ইকুইপমেন্টের ওয়্যারহাউস আর ডেলিভারি দুটোকে আলাদা করা হয়েছে। এখানে গভর্নমেন্ট ওয়াইডে আলাদা করা হচ্ছে না, এটা একসাথে আমরা দেখিয়ে দিয়েছি। 35,000 টাকা ক্যাশ টাকা চলে গেছে। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাসেট অ্যাকুয়ার করার জন্য কি জার্নাল আমরা সাপ্লাই ফান্ডে করছি, মানে ইন্টারনাল সার্ভিস ফান্ডে করছি, আর গভর্নমেন্ট ওয়াইডে সাথে সাথে কি জার্নাল হবে সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো বলছে additional supplies would be ordered to ensure inventories can meet expected demand for supplies during 2011. It is assumed that supplies are received and related invoice are approved for payment in the amount of টাকা 1,92,600. তাহলে সাপ্লাইজ পারচেজ করে, তাহলে ইনভেন্টরি অফ সাপ্লাইজ ডেবিট আর ভাউচার পেয়েবল পেমেন্ট করতে হবে। ভাউচার পেয়েবল হলো 1,92,600। এটা সাপ্লাইজ ফান্ড এবং গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিস দুটো ক্ষেত্রে আমরা একই রকম জার্নাল করব, একেবারেই আমাদের বিজনেস টাইপ অর্গানাইজেশনের মতো, তাই না? আচ্ছা, এরপরে দেখো বলছে দ্য বাজেট ফর দ্য টাউন ব্রাইটন সাপ্লাই ফান্ড ইন্ডিকেটস আ মার্কআপ অফ 35% অন কস্ট ইজ নিডেড। এই পার্সেন্টেজ যেটা আমি বললাম, এটা কিন্তু অ্যাপ্রুভাল, মানে এটা যারা লেজিসলেটিভ বডিজ আছে বা গভর্নিং বডি আছে, তারা কিন্তু এই পার্সেন্টেজটাকে সেট করে দিয়েছে কত পার্সেন্ট তারা মার্কআপ রাখবে। ইস্যু টু জেনারেল ফান্ড ডিপার্টমেন্ট অফ দ্য সাপ্লাইজ কস্টিং টাকা 1,85,000। তাহলে জেনারেল ফান্ডকে প্রোভাইড করছে ইনভেন্টরি অফ সাপ্লাই, সেটা কস্টিং হলো 1,85,000। তার উপরে 35% মার্কআপ অ্যাড করে তারপরে তারা জেনারেল ফান্ডকে এই বিলিংটা করবে। এটাও কিন্তু আমরা দেখো জেনারেল ফান্ডে দেখো জার্নাল করেছিলাম। আমাদের জার্নাল কি ছিল, এক্সপেন্ডিচার ছিল আমাদের, যে দেখো ডিউ টু আদার ফান্ড মানে 2,49,750, মানে 1,85,000 এর উপরে 35% মার্কআপ অ্যাড করলে আমাদের হয় 2,49,750। তাহলে ডিউ টু আদার ফান্ড এটাকে দিতে হবে, এটা আমরা জার্নাল করেছিলাম জেনারেল ফান্ডে। তাহলে সাপ্লাই ফান্ডে তাহলে কি হবে, ডিউ ফ্রম আদার ফান্ড। তাহলে সাপ্লাই ফান্ডে আমরা কি লিখবো, ডিউ ফ্রম কস্ট অফ, প্রথমে হলো আমরা ইনভেন্টরি অফ সাপ্লাইজটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি যে ইনভেন্টরি অফ সাপ্লাইজটা আমাদের কমে গেল। তাহলে কস্ট অফ সাপ্লাইজ মানে যেটাকে আমরা নর্মালি বিজনেস অর্গানাইজেশন আমরা যেটা করি, কস্ট অফ গুডস সোল্ডে আমরা সেটাকে ট্রান্সফার করে দিচ্ছি আমাদের যেই ফিনিশ প্রোডাক্টটা থাকে। একইভাবে এখানেও তাই করা হচ্ছে, কস্ট অফ সাপ্লাইজ ইস্যুড আর ইনভেন্টরি অফ সাপ্লাইজ 1,85,000। এবং বিলিং আমরা যেটা করছি ডিউ ফ্রম জেনারেল ফান্ড 2,49,000, মানে এটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা এই টাকাটা আমরা পাবো। এবং বিলিং টু ডিপার্টমেন্ট হলো 2,49,750। তাহলে ইন্টারনাল সার্ভিস ফান্ড যেই সার্ভিসটা প্রোভাইড করলো, যেই ইনভেন্টরি অফ সাপ্লাইজটা প্রোভাইড করলো, তার উপরে একটা মার্কআপ অ্যাড করে তারপরে কিন্তু তারা সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে সেই বিলিংটা করছে। অর্থাৎ এই মার্কআপ দিয়ে কিন্তু এই যেই আমরা ইন্টারনাল সার্ভিস ফান্ডটা দেখবো এটা পরিচালিত হয়, অপারেট হচ্ছে। তাহলে এই হলো আমাদের, আমরা যখন সার্ভিস প্রোভাইড করছি বা প্রোডাক্ট গুডস প্রোভাইড করছি তখন আমরা কি জার্নাল করব সাপ্লাইজ ফান্ডে, সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসো
If collection from the general fund during 2011 total টাকা 2,49,750 মানে পুরো টাকাটাই পেয়ে গেছে তাহলে সাপ্লাই ফান্ডে দেখো জার্নাল কি হবে ক্যাশ ডেবিট 2,49,750 এবং ডিউ ফ্রম জেনারেল ফান্ড আমাদের কত এসেছে 2,49,750 ঠিক আছে পুরো আমাদের জার্নাল এটা হয়ে গেল আমাদের টাকাটা পেয়ে গেছে খেয়াল করেছো নিশ্চয়ই এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট ওয়াল অ্যাক্টিভিটিস আমরা জার্নাল করছি না কারণ এই যে ইন্টারনাল ট্রান্সফার হচ্ছে ইন্টারফান্ড ট্রান্সফারে কোনো জার্নাল তো আমরা করি না আচ্ছা এরপরে দেখো বলেছে অ্যাজিউমিং দ্যাট পেরোল অ্যান্ড ফ্রি বেনিফিটস টোটালিং টাকা 55,000 ডিউরিং দ্য ইয়ার were all paid in cash and distributed to the functional expense account in the amounts কত administrative expense হলো 11,000 purchasing expense হলো 19,000 warehousing expense হলো 12,000 and delivery expense হলো 13,000 তাহলে এই পেরোল বেসিসে এগুলো এই খরচটা হচ্ছে 55,000 এবং কোনটা কোন খাতে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে তাহলে সাপ্লাই ফান্ডে আমরা এভাবে ব্রেকডাউন দিয়ে কিন্তু জার্নালটা করব ঠিক আছে তাহলে আমাদের সাপ্লাই ফান্ডে দেখো আমরা কি জার্নাল করছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 11,000 পারচেজিং এক্সপেন্স আমাদের 19,000 ওয়্যারহাউজিং এক্সপেন্স 12,000 আর ডেলিভারি এক্সপেন্স হলো 13,000 এবং আমাদের পেরোল বাবদ আমাদের কি হচ্ছে ক্যাশ টাকা চলে গেছে 55,000 টাকা ঠিক আছে একদম নর্মাল এই জার্নালগুলো তো আমাদের খুবই পরিচিত আচ্ছা আর গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে আমরা কি করব আমরা এক্সপেন্স আমরা রেকর্ড করব জেনারেল গভর্নমেন্ট বাবদ আমাদের 55,000 টাকা খরচ হয়েছে এবং ক্যাশ টাকা চলে গেছে 55,000 টাকা আমরা যদি এটা গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে করতাম আমাদের যেটা আমাদের জেনারেল ফান্ড বা মানে যেটা গভর্নমেন্টাল ফান্ডে করতাম তাহলে আমরা দেখেছি কি এক্সপেন্সের জায়গায় এক্সপেন্ডিচার আমরা রেকর্ড করি তাই না আর গভর্নমেন্ট এক্সপেন্স এখানেও কিন্তু সেই এক্সপেন্সটাকে আমরা ব্যবহার করছি আচ্ছা এরপরে আসো দেখো বলছে ইফ পেমেন্ট অন ভাউচার ডিউরিং দ্য ইয়ার টোটাল টাকা 1,64,000 যতগুলো ভাউচার পেবল তৈরি হয়েছে সেখান থেকে 1,64,000 পেমেন্ট করা হয়েছে হয়তো খুব সিম্পল জার্নাল আমাদের ভাউচার পেবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট ক্যাশ টাকা ক্রেডিট হয়ে গেল দুই জায়গায় আমাদের দুটো ক্ষেত্রে একই জার্নাল হবে আচ্ছা এরপরে বলছে দ্য ইন্টারফান্ড লোন ফ্রম দ্য ওয়াটার ইউটিলিটি ফান্ড ইজ টু বি রিপেড ইন 20 equal annual installment repayment of one installment at the end of 2011 and reclassification of the next installment are recorded 2011 এর শেষে একটা ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে এবং পরবর্তী বছরে যে পেমেন্টটা হবে যে ইনস্টলমেন্টটা ডিউ হবে সেটা রিক্লাসিফিকেশন হয়েছে ঠিক আছে মানে সেটা নন কারেন্ট থেকে কারেন্টে আমাকে ট্রান্সফার করে রিক্লাসিফাই করতে হবে তাহলে দুটো জার্নাল আমার এখানে হবে ইন্টারফান্ড লোন ফ্রম ওয়াটার ইউটিলিটি ফান্ড কারেন্ট যেটা ছিল 6,500 এটা আমার আমি এটা পরিশোধ করলাম তো এটা ক্যাশ টাকা চলে গেল এবং যেটা আমার রিক্লাসিফিকেশন 6,500 টাকা আবার নন কারেন্ট থেকে আমি কারেন্টে ট্রান্সফার করব তাহলে দেখো ইন্টারফান্ড লোন ফ্রম কারেন্টবিলিটি নন কারেন্ট হলো আমাদের 6,500 এবং কারেন্ট হলো আমাদের 6,500 তাহলে আমরা একটা হলো একটা ইনস্টলমেন্ট পরিশোধ করলাম আর একটা ইনস্টলমেন্টকে আমরা রিক্লাসিফাই করলাম আচ্ছা এবং গভর্নমেন্ট ওয়াইডে আমাদের জার্নাল হলো যেটা আমি এখানে দেখিয়েছি যে ক্যাশ টাকা ঠিক আছে ইন্টারনাল ব্যালেন্স যেহেতু টাকাটা প্রোভাইড করা হয়েছে বাইরে এক্সটার্নাল এটা হলো এক্সটার্নাল ভেন্ডার্সকে প্রোভাইড করা হয়েছে তাহলে ইন্টারনাল ব্যালেন্সটা কমে গেল 6,500 টাকা এবং ক্যাশ টাকা চলে গেছে এটা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিস আমি জার্নাল করব আচ্ছা এরপরে দেখো বলা হচ্ছে কি এখানে যা বলা আছে এটা পুরোটাই হলো ডেপ্রিসিয়েশন রিলেটেড তাহলে যেহেতু আমরা ক্যাপিটাল অ্যাসেটকে রেকর্ড করেছি তাহলে আমাদেরকে অবশ্যই ডেপ্রিসিয়েশনটাকে রেকর্ড করতে হবে তাহলে দেখো দ্য বিল্ডিং ইউজড অ্যাজ আ ওয়্যারহাউস ওয়াজ এস্টিমেটেড এট দ্য টাইম অফ পারচেজ টু হ্যাভ আ রিমেইনিং ইউজফুল লাইফ অফ 20 ইয়ার্স তাহলে আমাদের বিল্ডিংয়ের জন্য useful life হলো 20 years the warehouse machinery and equipment were estimated to have useful life 10 years and the delivery equipment to have a useful life 5 years তাহলে প্রত্যেকটা ইকুইপমেন্টে প্রত্যেকটা অ্যাসেটের ইউজফুল লাইফ বলে দেওয়া হয় তার মানে স্ট্রেট লাইনে আমরা ডেপ্রিসিয়েশন কাউন্ট করব আচ্ছা the administrative and official clerical official space occupied 10% of the area area of the warehouse এর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজটা এই কাজের জন্য ওয়্যারহাউসের 10% এরিয়া অকুপাই করছে তাহলে যে ডেপ্রিসিয়েশন আমরা কাউন্ট করব তার 10% আমরা দিয়ে দিব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আচ্ছা এরপরে বলেছে and the purchasing office occupied 10% purchasing office আরো 10% তারা অকুপাই করতে 10% আরো 10% আমরা পারচেজিং এক্সপেন্স হিসেবে দিব এরপরে বলছে and the remainder of the building is devoted to warehousing তাহলে warehousing এর মধ্যে বাকিটা 10%
দুটো 10% গেলে বাকি 80% আমাদের চলে যাবে ওয়্যার হাউসের জন্য। দিস অ্যাকাউন্ট মানে এই ওয়্যার হাউস যে অ্যাকাউন্টে ওয়্যার হাউসের যে এক্সপেন্সিভ, দিস অ্যাকাউন্ট ইজ অলসো চার্জ 2500 ফর মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তাহলে আমাদের মেশিনারি এবং ইকুইপমেন্ট যে আমাদের ওয়্যার হাউসের জন্য যেটা কেনা হয়েছিল সেটা পুরোটাই আমরা ওয়্যার হাউস এক্সপেন্সে আমরা ট্রান্সফার করছি। আর ডেলিভারি এক্সপেন্স ইজ চার্জ 2000 ফর ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট ডিউরিং দ্য ইয়ার। তাহলে ডেলিভারি যে এক্সপেন্সটা আমাদের হয়েছে, মানে ডেলিভারির জন্য যে জার্নালটা আমরা করবো যে 5 ইয়ার্স, ঠিক আছে, 5 ইয়ার্সকে ভাগ করলে আমাদের ক্যাপিটাল অ্যাসেটকে আমরা যদি 5 ইয়ারতে ভাগ করি তাহলে 2000 আসবে। তাহলে এটা পুরোটা আমাদের কোথায় যাবে, চার্জ টু ডেলিভারি এক্সপেন্স, ঠিক আছে, ডেলিভারি এক্সপেন্স। তাহলে আসো আমরা ডেপ্রিসিয়েশনটা কাউন্ট করি। তাহলে এখানে আমাদের 95,000 হলো বিল্ডিংয়ের জন্য ছিল, তার মধ্যে 25,000 হলো ল্যান্ড, তাহলে বাকি 70,000 হলো কিসের জন্য, আমাদের বিল্ডিংয়ের জন্য। তাহলে দেখো, আর বিল্ডিংয়ের জন্য আমাদের ইউজফুল লাইফ বলেছে 20 ইয়ার্স। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং হলো 3,500, হ্যাঁ, 95,000 থেকে 25,000 বা ডিভাইডেড বাই 20, 3,500 হলো আমাদের ডেপ্রিসিয়েশন হলো বিল্ডিংয়ের উপরে। আর এখানে আমাদের বলেই দিয়েছে না 2,500, এই যে আমাদের এখানে বলাই আছে যে আমরা এর আগের এটা দেখেছি, এর আগের এসে দেখেছি। তাছাড়া যদি ওখানে লেখা না থাকতো আমরা বের করে নিতাম যে এখানে আমাদের কত, এই যে ওয়্যার হাউস অ্যান্ড ইকুইপমেন্ট পারচেজ হলো 25,000 এবং আমাদের এখানে ইউজফুল লাইফ হলো 10 ইয়ার্স, তাহলে 2,500। এটা হলো ইকুইপমেন্ট আর মেশিনারির জন্য। আর ডেপ্রিসিয়েশন ডেলিভারি ইকুইপমেন্টের জন্য 10,000, এই যে 10,000 টাকা লেগেছে এবং 5 বছর, ইকোনমিক লাইফ হলো 5 বছর, তাহলে 2,000। এটা হলো আমাদের ডেপ্রিসিয়েশনগুলো আমরা কাউন্ট করে নিলাম। আচ্ছা, এরপরে আসো আমরা দেখি কার জন্য কতটুকু বরাদ্দ। তাহলে সাপ্লাই ফান্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে যাবে 350, মানে 3,500 টাকা 350, 10% যাবে। আর আমাদের পারচেজিং এক্সপেন্স হিসেবে যাবে 350 টাকা। আর বাকিটা মানে হলো আমাদের 3,500 থেকে 350 বাদ দিব, আর প্লাস 2,500 মানে আমাদের যেটা মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট কেনা হয়েছিল ওয়্যার হাউসের জন্য, সেটা আমাদের ওয়্যার হাউস এক্সপেন্স হিসেবে গেল। তাহলে টোটাল আমাদের এখানে 2,800 আর এখানে হলো 2,500, দুটো মিলে আমাদের 5,300 হলো আমাদের কোথায় আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করলাম ওয়্যার হাউস এক্সপেন্সে। আর ডেলিভারিতে বাকি আমাদের 2,000 টাকা, ডেলিভারি এক্সপেন্সে বলেছে 2,000 টাকা, যেটা আমরা ডেলিভারি ইকুইপমেন্টের উপরে যে ডেপ্রিসিয়েশন কাউন্ট করি যেটা ডেলিভারি এক্সপেন্সে যাবে। তাহলে টোটালটা আমাদের দেখো, অ্যালাউন্স ফর ডেপ্রিসিয়েশন বিল্ডিং হলো 3,500, অ্যালাউন্স ফর ডেপ্রিসিয়েশন মেশিনারি হলো আমাদের কত, মেশিনারি ইকুইপমেন্ট ওয়্যার হাউসের 2,500, আর অ্যালাউন্স ফর ডেপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট এটা কত, 2,000 টাকা। তাহলে এই অ্যালাউন্সগুলো আমরা কিভাবে ভাগ করব সেটা আমাদেরকে বলা আছে, সেইভাবেই আমরা ডেপ্রিসিয়েশনটাকে চার্জ করে নিব, কার জন্য কতটুকু। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা গভর্নমেন্ট ওয়াইডে কি হবে, গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে আমরা এক্সপেন্স জেনারেল গভর্নমেন্ট, এখানে আর এই ভাগটা দরকার নেই আমাদের। আর আমাদের অ্যালাউন্স যেটা আছে ডেপ্রিসিয়েশন বিল্ডিং এবং ইকুইপমেন্ট এখানে দুটো যোগফল, হ্যাঁ, 2,500 এবং 2,000, কারণ ওখানে আমরা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে আমরা যে ক্যাপিটাল অ্যাসেটটাকে রেকর্ড করেছিলাম সেখানে আমরা এই দুটো ইকুইপমেন্টকে, ওয়্যার হাউসের যে ইকুইপমেন্ট এবং ডেলিভারি ইকুইপমেন্ট দুটোকে আমরা যোগ করে দেখিয়েছি। সুতরাং এখানেও ডেপ্রিসিয়েশনটা একসাথে আছে, আর এখানে আলাদা করে যার এক্সপেন্সগুলোকে রেকর্ড করা হয়নি, একসাথে দেখিয়েছে। আচ্ছা, এখানে যেটা বলেছে দেখো, ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, অর্গানাইজেশন দ্যাট কিপ পারপেচুয়াল ইনভেন্টরি রেকর্ড মাস্ট অ্যাডজাস্ট দ্য রেকর্ড পিরিয়ডিক্যালি টু রিফ্লেক্ট shortage or overage or out of condition stock disclosed by the physical inventories. তাহলে পারপেচুয়াল ইনভেন্টরিজ আমরা কি জানি যে আমরা বছরের শেষে ফিজিক্যাল একটা কাউন্ট করা হয় যে অ্যাকচুয়ালি কতটুকু আছে ইনভেন্টরি। তাহলে সেখানে কখনো শর্টেজ হচ্ছে, কখনো সারপ্লাস হচ্ছে, কখনো অবসোলেসেন্স হয়ে যাচ্ছে আমাদের ইনভেন্টরিজগুলো, তাহলে সেই অ্যাডজাস্টমেন্টগুলো যদি থাকে অবশ্যই দিতে হবে। এখানে এটার কোনো উদাহরণ নাই, কিন্তু তোমার যদি অঙ্কের ভিতরে এই ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট বলা হয়ে থাকে তাহলে সেটা তোমাকে করতে হবে। আচ্ছা, আর বলছে অ্যাডজাস্টমেন্ট টু দ্য ইনভেন্টরি অ্যাকাউন্ট আর অলসো কনসিডার্ড অ্যাডজাস্টমেন্ট টু দ্য ওয়্যারহাউস এক্সপেন্স অফ দ্য পিরিয়ড, ঠিক আছে, ওয়্যারহাউস এক্সপেন্সের এটা আমরা অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখব। আচ্ছা, এরপরে দেখো বলেছে অ্যাজিউমিং
এখানে শুড বি ক্লোজড অ্যাজ এ ডিসেম্বর, মানে আমরা যেই জার্নালগুলো করলাম সেটা যেমনভাবে গভর্নমেন্ট যে ফান্ডগুলোর ক্ষেত্রে আমরা ক্লোজ করেছি, এখানে আমাদের ক্লোজ করতে হবে। এবং বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রেও তো আমরা সব কিছু ক্লোজ করি, আমাদের ইনকাম সামারিতে আমরা ইনকাম স্টেটমেন্টে ক্লোজ করি, এখানে দেখো আমরা ক্লোজ করব। যেমন বিলিং টু ডিপার্টমেন্ট, যেটা আমাদের ডেবিট ছিল, ক্রেডিট ছিল, ডেবিট রেভিনিউ যেগুলো সেগুলো আমরা ডেবিট করব, কস্টগুলো এক্সপেন্সগুলোকে ক্রেডিট করব। তেমনভাবে এখানে কস্ট অফ সাপ্লাইজ দেখো কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সবই হলো আমরা কি লেজার করে এই অ্যামাউন্টগুলো পাওয়া যাবে। আমি লেজারগুলোকে আর দেখাইনি, তোমরা তো লেজার অবশ্যই করতে পারো এখানে। তাহলে আমাদের ডেলিভারি এক্সপেন্স যে এক্সপেন্সগুলো ছিল সেটা আমরা এই করলাম। তাহলে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা দেখো 2049,750 থেকে যে ক্রেডিট ব্যালেন্সগুলো আছে সেগুলোকে বাদ দিলে আমাদের থাকছে 1750 টাকা। তাহলে এই 1750 টাকা এটা কোথায় যাবে? এটা দেখা হচ্ছে এক্সেস অফ নেট বিলিং টু ডিপার্টমেন্ট ওভার কস্ট। তাহলে কস্টের উপরে বিলিং যেটা করা হয়েছে সেটা বেশি ছিল, তাহলে সেই এক্সেস অ্যামাউন্টটা আমাদের কত? 1750 টাকা। এই যে অ্যামাউন্টটা আসলো এটাকেও কিন্তু ক্লোজ করতে হবে, ঠিক আছে? এটাকেও ক্লোজ করবো। দেখো এখানে বলা হচ্ছে শুড বি ক্লোজ অ্যাট ইয়ার এন্ড। তাহলে এখানে যে লসটা বা প্রফিট যেটা হবে না কেন, এই বলা হচ্ছে যে এক্সেস অফ নেট বিলিং টু ডিপার্টমেন্ট ওভার কস্ট অর এক্সেস অফ কস্ট ওভার নেট বিলিং ডিপার্টমেন্ট, ঠিক আছে? রিলেটেড যে প্রফিট বা লস, এটাকে আমরা আমাদের বিজনেস অর্গানাইজেশনে হলে আমরা প্রফিট বা লস বলতাম। তাহলে শুড বি ক্লোজড অ্যাট, হ্যাঁ এটাও ক্লোজ করতে হবে। কোথায় আমরা ক্লোজ করব? দেখো এই যে আমাদের ক্রেডিট ছিল 1750, আমরা এটা ডেবিট করে দিলাম, এবং নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেড, ঠিক আছে? নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেড, এখানে আমরা এই যে এক্সেস যে অ্যামাউন্টটা হবে, নেট বিলিং কখনো বেশি হতে পারে, কখনো কস্ট বেশি হতে পারে, যেটাই হোক না কেন সেটাকে আমরা ক্লোজ করবো নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেড। আর ইন্টার ফান্ড ট্রান্সফার ইন যেটা আমাদের ছিল সেটাকে আমরা ক্লোজ করবো। দেখো ইন্টার ফান্ড ট্রান্সফার ইন অ্যাকাউন্ট ইজ অলসো ক্লোজ টু নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেড। তাহলে আমাদের ইন্টার ফান্ড ট্রান্সফার ইন ছিল ক্রেডিট, আমরা ডেবিট করে নিলাম, এবং নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেড ক্রেডিট করে দিলাম। তাহলে আমাদের ক্লোজিং এন্ট্রি আমরা দেখলাম যে কীভাবে আমরা ক্লোজ করব, ঠিক আছে? তাহলে এই হলো আমরা ক্লোজিং এন্ট্রি করার পরে আমাদের লাস্ট যে কাজটা সেটা হলো স্টেটমেন্ট ইউজিং সাপ্লাই ফান্ড। কী কী স্টেটমেন্ট? আমরা তো দেখেছি ব্যালেন্স শিট করছি, রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড চেঞ্জেস ইন ফান্ড ব্যালেন্স আমরা করছি, আর হলো ক্যাশ ফ্লো। তাহলে এখানে আমাদের একটা প্রথমে আমরা নেট অ্যাসেট, ব্যালেন্স শিটকে নেট অ্যাসেটও বলে, তাহলে স্টেটমেন্ট অফ ফান্ড নেট অ্যাসেট। নেট অ্যাসেটের মধ্যে আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আমরা ব্যালেন্স শিটে যেমন অ্যাসেট লায়াবিলিটি দেখে, এখানেও তো তাই অ্যাসেট লায়াবিলিটি আমরা দেখাচ্ছি। তাহলে এখানে কারেন্ট তুমি ব্যালেন্স শিটও করো, ফর্মেটও করতে পারো, দুটোই এখানে যেহেতু বিজনেস টাইপ অর্গানাইজেশন দুটোই এটা অ্যাপ্লিকেবল আর কি, অ্যালাওয়েবল। আচ্ছা, তাহলে কারেন্ট অ্যাসেটগুলো কি ছিল? ক্যাশ ছিল, ইনভেন্টরিজ ছিল, সেটা আমরা রেকর্ড করলাম। তো টোটাল আমাদের কারেন্ট অ্যাসেট হলো 1,23,350 টাকা। আর ক্যাপিটাল অ্যাসেট আমাদের যেগুলো ছিল, ল্যান্ড ছিল, বিল্ডিং ছিল, আর কি ছিল বলো? এগুলো থেকে সব তো আমাদের যে ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশনগুলোকে আমরা ক্লোজ করব। মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট আমাদের 25,000 টাকা, সেখান থেকে ডেপ্রিসিয়েশন 2,500 আমরা লেস করছি। আর আমাদের ইকুইপমেন্ট ডেলিভারি ছিল, ডেলিভারি ইকুইপমেন্ট, এখান থেকে আমরা অ্যালাউন্স ফর ডেপ্রিসিয়েশন সঞ্চিতিটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তো টোটাল ক্যাপিটাল অ্যাসেট দেখো আমাদের টোটাল ক্যাপিটাল অ্যাসেট এসছে কত? 1,22,000। তাহলে টোটাল অ্যাসেট আমাদের আসলো কারেন্ট অ্যাসেট এবং ক্যাপিটাল অ্যাসেট যোগ করে 2,45,350 টাকা আমাদের কারেন্ট অ্যাসেট, আমাদের টোটাল অ্যাসেট এসছে। এবার আসলে লায়াবিলিটিসে আমাদের কারেন্ট লায়াবিলিটিসে কী ছিল? ভাউচার পেবল আর কারেন্ট পোর্শন অফ দ্য লং টার্ম লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিস যেটা আমরা কারেন্টে ট্রান্সফার করি 6,500, সেটা আমরা এখানে দেখাবো। আর লং টার্ম লায়াবিলিটিসের মধ্যে আমাদের বাকি অ্যামাউন্টটা, ঠিক আছে? লং টার্ম লায়াবিলিটিসের মধ্যে আমাদের এই আমাদের 1,30,000 টাকা থেকে 6,500 টাকা পরিশোধ করা হয়েছে, এবং আরও 6,500 টাকা আমরা কোথায় দিয়ে দিলাম? কারেন্টে দিয়ে দিলাম। তাহলে বাকিটা হলো নন কারেন্ট যেটা আছে, সেটাকে আমরা লং টার্ম লায়াবিলিটিস বলছি। তাহলে সেটা আমরা দিয়ে দিলাম। তাই টোটাল লায়াবিলিটিস এসছে 1,52,100। তাহলে নেট অ্যাসেট দেখো কত? 93,250। আমাদের অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিলে আমাদের এই অ্যামাউন্টটা আসে, অথবা আমরা যে জার্নালটা করেছি সেখানে আমরা এই অ্যামাউন্টটাই পাবো। এই হলো আমাদের ব্যালেন্স শিট বা নেট অ্যাসেট যে স্টেটমেন্টটা। আচ্ছা, এরপরে আমাদের আছে হলো দেখো স্টেটমেন্ট অফ রেভিনিউ এক্সপেন্স অ্যান্ড চেঞ্জেস ইন ফান্ড নেট অ্যাসেট।
এটা আমাদের আমরা করব। এখানে আমরা যেভাবে আমরা বিজনেস অর্গানাইজেশনে করি, অপারেটিং রেভিনিউ যেটা আমাদের আছে, বিলিং আমরা যেটা করলাম 2,49,750, এখান থেকে আমরা কস্ট অফ ইনভেন্টরিজটাকে মাইনাস করে দিব, কস্ট অফ সাপ্লাই যেটা 1,85,000, তাহলে আমাদের গ্রস মার্জিন এসে 64,750 টাকা। এছাড়াও আমাদের অপারেটিং এক্সপেন্স যেগুলো ছিল, পারচেজিং এক্সপেন্স ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল, আমাদের ওয়্যার হাউস এক্সপেন্স ছিল, আর ডেলিভারি এক্সপেন্স ছিল। তাহলে সেই এক্সপেন্সগুলোকে, এটা তো সবই যা লেজার করে আমরা এগুলো পেয়েছি, তাহলে সেটা আমরা লেস করে দিচ্ছি। টোটাল অপারেটিং এক্সপেন্স হলো 63,000। তাহলে 64,750 থেকে গ্রস মার্জিন থেকে 63,000 আমরা লেস করে দিচ্ছি। তাহলে আমাদের অপারেটিং ইনকাম হলো 1750। আচ্ছা, তাহলে আর আমাদের কি ছিল, আমাদের ইন্টারফান্ড ট্রান্সফার ইন যেটা আমরা পেয়েছি সেটা কত, 91,500 আমাদের ইন্টারফান্ড ট্রান্সফার ইন হয়েছে, এবং চেঞ্জেস ইন নেট অ্যাসেট হলো 93,250। কোনো ওপেনিং আমাদের ফান্ড ব্যালেন্স বা নেট অ্যাসেট ছিল না, সেই কারণে সেটা জিরো। তাহলে আমাদের ক্লোজিং যেটা 31 ডিসেম্বর 2011-এ আমরা 93,250 টাকা আমরা পাবো আমাদের নেট অ্যাসেটের ব্যালেন্স। তাহলে এটা হলো স্টেটমেন্ট অফ রেভিনিউ, এক্সপেন্স অ্যান্ড চেঞ্জেস ইন ফান্ড নেট অ্যাসেট, আমরা জার্নালটা করলাম, আমরা স্টেটমেন্টটা করলাম। আচ্ছা, এরপরে আসো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো তো আমাদের পরিচিত। ক্যাশ ফ্লোর মধ্যে আমাদের দুটো মেথড আছে, আমরা ডাইরেক্ট মেথডে আর ইনডাইরেক্ট মেথডে আমরা করি। এখানে আমরা দেখবো যে ডাইরেক্ট মেথডে আমরা অঙ্কটা করেছি, আমরা ক্যাশ ফ্লো তৈরি করেছি, তবে একটা রিকনসিলেশন আছে। রিকনসিলেশন সাথে সাথেই কিন্তু দিতে হয় একই জায়গায়। আমরা রিকনসিলেশন আমরা ইনডাইরেক্ট মেথডের একটু ব্যবহারটা পাবো। আমাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মেথডের মধ্যে পার্থক্যটা তো শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসে। আমাদের ফাইন্যান্সিং বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে তো কোনো ডিফারেন্স নেই, দুটো মেথডেই সেম। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসের যে ডিফারেন্সটা, ওটাকে একটা রিকনসাইল করা হয় আর কি এখানে। আচ্ছা, তাহলে আসলে আমরা প্রথমে আমাদের ডাইরেক্ট মেথডে কীভাবে আমরা করছি দেখো। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার 2,49,750, ক্যাশ পেইড টু এমপ্লয় ফর সার্ভিস 55,000, আর ভাউচার আমাদের পেইড টু সাপ্লায়ার ছিল 1,64,000, আমরা ভাউচার পেমেন্ট করেছিলাম। তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস হলো 30,750। তাহলে এই জায়গাটায় শুধু আমাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ডিফারেন্স, না অন্য কোথাও কিন্তু ডিফারেন্স নেই। অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথড আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে বলেছে ক্যাশ ফ্লো ফ্রম নন ক্যাপিটাল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমাদের বিজনেস অর্গানাইজেশনে আমরা তিনটা অ্যাক্টিভিটিস দেখেছি, একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, একটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এখানে অ্যাক্টিভিটিসগুলোকে একটু আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। এখানে ক্যাশ ফ্লো ফ্রম নন ক্যাপিটাল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানে আমরা দেখবো ইন্টারফান্ড ট্রান্সফার ফ্রম জেনারেল ফান্ড, যেটা পেয়েছি ক্যাশ টাকা 30,000 টাকা পেয়েছিলাম, যেহেতু ক্যাশ ফ্লো করে তো 61,500 যে ইনভেন্টরি পেয়েছিলাম সেটা তো আর আসবে না, এখানে শুধুমাত্র ক্যাশ টাকাটা এসেছে 30,000 টাকা। তাহলে এই নেট ক্যাশ প্রোভাইডেড বাই নন ক্যাপিটাল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 30,000 টাকা। আর আমাদের যেটা ক্যাশ ফ্লো ফ্রম ক্যাপিটাল অ্যান্ড রিলেটেড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সেটার মধ্যে দেখো কি কি আছে। আমাদের এখানে আমাদের অ্যাডভান্স ফ্রম ওয়াটার ইউটিলিটি ফান্ড, যে লোনটা আমরা নিলাম 1,30,000 টাকা, এবং আমাদের পার্শিয়াল রিপেমেন্ট টু অ্যাডভান্স ফ্রম ওয়াটার ইউটিলিটি ফান্ড, এটা প্রথম ইনস্টলমেন্টটা পেমেন্ট করা হয়েছে। আর কি ছিল, আমাদের অ্যাসেট অ্যাকোয়ার করা হয়েছে, তাই না, অ্যাকুইজিশন অফ ক্যাপিটাল অ্যাসেট 1,30,000 টাকা। তাহলে যা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা ক্যাশ ফ্লো ফ্রম ক্যাপিটাল অ্যান্ড রিলেটেড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কিন্তু যা ইনফ্লো হয়েছে তার থেকে আউটফ্লোটা বেশি হয়েছে, তাই না। তাহলে দেখো এখানে একটা মাইনাস ফিগার আমরা পেয়ে যাব। নেট ক্যাশ ইউজ ফর ক্যাপিটাল অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস হলো 6,500, 6,500 টাকা আমরা এখানে মাইনাস ফিগারটা পেলাম। তাহলে আমাদের চেঞ্জটা কত হলো, নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স হলো 54,250। কোনো ওপেনিং ব্যালেন্সের কথা তো আমরা নাই এখানে, ওপেনিং কোনো ব্যালেন্সের কারণ এই বছরই 2011-ই হলো এটা এস্টাবলিশ হয়েছে। তাহলে সেই কারণে ক্লোজিং ব্যালেন্স আমাদের কত হয়ে গেল, 54,250। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 12/30/2011, 31 ডিসেম্বর 2011-এ হলো 54,250। তাহলে এটা হলো আমরা ডাইরেক্ট মেথডে, তাই এটা পুরোটাই হলো আমরা ডাইরেক্ট মেথডে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করলাম। তাহলে এটার সাথে একটা রিকনসিলেশন আমরা করবো। দেখো, রিকনসিলেশন অফ অপারেশন ইনকাম
টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে যে ক্যাশটা প্রোভাইড হয়েছে এটা সঠিক আছে কিনা সেটা আমরা ইনডাইরেক্ট মেথড যেভাবে করি, দেখো অপারেটিং ইনকামের সাথে আমাদের ওখানে ইনডাইরেক্ট মেথডে আমাদের পুরো অ্যাডজাস্টমেন্টটাই হলো ইনকামের সাথে। তাহলে ইনকাম হলো 1750 টাকা, এবং মানে এক্সেস যেটা বিলিং কস্টের থেকে বিলিং যেটা এক্সেস হয়েছে তার সাথে কিছু অ্যাডজাস্টমেন্টগুলো কি নন ক্যাশ এক্সপেন্স, যেমন ডেপ্রিসিয়েশন নন ক্যাশ, এটার জন্য কোনো টাকার কোনো ক্যাশ আউটফ্লো হয়নি, সুতরাং এই টাকাটা আমার কাছে আছে, সুতরাং 8000 টাকা যোগ হয়ে যাবে। আর ইনক্রিজিং ইনভেন্টরি, হ্যাঁ ইনভেন্টরি ইনক্রিজ হয়েছে কত 69,100 টাকা, এটার ভিতর কন্ট্রিবিউশন ছিল 61,500 টাকা। তার মানে কি 61,500 জেনারেল ফান্ড থেকে এসছে, সুতরাং এটা তো আর এটার জন্য কোনো টাকা খরচ হয়নি। তাহলে খরচ হয়েছে কোনটা, তাহলে ইনক্রিজ ইন ভাউচার পেবল কত 28,000, সরি আমাদের এখানে এসে কত 7,600, এই 7,600 টাকা হলো এটা ইনভেন্টরিটা প্রোভাইড হয়নি, কিন্তু এই টাকার এই ইনভেন্টরিটা পারচেজ হয়েছে, তাহলে এই টাকাটা লেস হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের স্টকে আছে, এই ইনভেন্টরিটা স্টকে আছে, সুতরাং এটাকে আমরা এই 7,600 যেটা আমাদের হলো ইনক্রিজ ইন ইনভেন্টরি সেই অ্যামাউন্টটা লেস হয়ে যাবে। ঠিক আছে, এই টাকাটা নাই, ঠিক আছে, এই টাকাটা আমাদের, কারণ আমরা তো অপারেটিং ইনকাম বের করার সময় আমাদের ক্লোজিং স্টকটাকে তো বাদ দিয়ে দিই, এখানে অবশ্য দেখাতে হয়নি। আচ্ছা, ইনক্রিজ ইন ভাউচার পেবল ইনক্রিজ করেছে, তার মানে কি যে ভাউচার পেবল যতটুকু তৈরি হয়েছিল তার থেকে আমরা কিছুটা ভাউচার পেবল এখনো পরিশোধ করি, যেটা আমরা পরিশোধ করিনি সে টাকাটা আমাদের কাছে আছে, সুতরাং 28,600 এই টাকাটা আমাদের কাছে আছে, সুতরাং এটা ক্যাশ আউটফ্লো হয়নি, তাহলে এটা ক্যাশ আমরা প্লাস করে দিলাম। তাহলে দেখো এখানে আমাদের যে নেট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 30,750 টাকা। এই হলো, তাহলে আমরা ডাইরেক্ট মেথডে যেটা আমরা করেছিলাম তার সাথে মিলে গেল 30,750 টাকা, তাহলে আমাদের রিকনসিলিয়েশন হলো। তাহলে এটা আমি আবার একটু রিপিট করছি, অপারেটিং ইনকামের সাথে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করি, অ্যাডজাস্টমেন্টগুলো কি যদি কোনো নন ক্যাশ এক্সপেন্স থাকে সেগুলোকে অ্যাডজাস্ট করি, এছাড়া যে কারণে আমার ক্যাশ আউটফ্লো হয়নি সে তখন আমরা সেটাকে যোগ করে দেবো, যে কারণে ক্যাশ ইনফ্লো হয়েছে কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টের মধ্যে বা যেই এক্সপেন্স রেভিনিউ যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে দেখানো হয়নি সেটাকে আমরা লেস করে দিই। তাহলে একইভাবে ডেপ্রিসিয়েশন হলো নন ক্যাশ এক্সপেন্স, এটা আমরা অ্যাড করেছি। আর ইনভেন্টরি ইনক্রিজ মানে এই ইনভেন্টরিটা কেনা হয়েছিল কিন্তু ব্যবহৃত হয়নি, সেটা হলো কত 7,600, তাহলে এই পরিমাণ টাকা খরচ হয়েছে, তাহলে সেটা আমরা লেস করে দিচ্ছি। আর ইনক্রিজ ইন ভাউচার পেয়েবল মানে হলো আগে তো 0 ছিল, এখন ইনক্রিজ হয়েছে 28,600, তার মানে হলো ভাউচার পেয়েবল যেগুলো তৈরি হয়েছিল পুরোটা পরিশোধ হয়নি, যেহেতু পুরোটা পরিশোধ হয়নি তাহলে এই টাকাটা তো আর আউটফ্লো হয়নি, তাহলে আউটফ্লো হয়নি থেকে সেটা আমরা অ্যাড করে দিচ্ছি, তাহলে 28,600, তাহলে এই হলো আমাদের নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই রিকনসিলিয়েশন অফ অপারেটিং ইনকামটা আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করছি তার নিচেই দেখাতে হবে। দেখো আমি বইয়ের যে ছবিটা আছে আমি দেখিয়ে দিয়েছি, এখানে যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর মধ্যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম নন ক্যাপিটাল financing activities, cash flow from capital and related financing activities, আর reconciliation of operating income to net cash provided by operating activities, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে এটাকে এভাবে তোমাকে করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের ইন্টারনাল সার্ভিস ফান্ড। আমরা একটা ক্লাসে শেষ করার চেষ্টা করলাম, ক্লাসটা একটু বড় হয়ে গেল, কিন্তু আমাদের এই টপিকটা আজকে শেষ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এন্টারপ্রাইজ ফান্ড নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আসসালামু আলাইকুম।